কোথা থেকে পেলেন তিনি এত ক্ষমতা? একটা সামান্য প্রিন্সিপাল হয় কেনই বা বারবার বেঁচে যান তিনি? কেনই বা তাকে দেওয়া হয় প্রাইস ট্রান্সফার অপসারণ করার জায়গায়? কে এই সন্দীপ ঘোষ? কে আছে তার মাথার পিছনে? আসুন আজ আলোচনা করা যাক এই বিতর্কিত সন্দীপ ঘোষকে নিয়ে। নীরব ছাত্র থেকে বিশিষ্ট প্রাক্তনী, ডাক্তার এবং তারপর বিতর্কিত মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়া অবধি এই এত বড় জার্নিটা কিন্তু নেহাতি কম নয়। সন্দীপ ঘোষ ইতিমধ্যে অনেকটা পথ হেঁটে এসেছেন। সন্দীপের যাত্রাটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার একটা ছোট গ্রাম বনগাঁ থেকে। বনগাঁ হাই স্কুলে তিনি ক্লাস 6 অবধি পড়াশোনা করার পর ক্লাস 7 থেকে ক্লাস 10 অবধি তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে মাধ্যমিক পাশ করে তিনি আবার পুনরায় ফেরত আসেন বনগাঁ হাই স্কুলে। সেখান থেকে তিনি 1989 এ হায়ার সেকেন্ডারি পাশ করেন প্রায় 80% নাম্বার নিয়ে এবং সেই বছর কিন্তু তিনি পুরো স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। টিচার্সরা জানায় যে সন্দীপ বরাবরই ক্লাসে খুব ভালো ছেলে ছিল, একটা মেধাবী ছেলে ছিল এবং তাকে তারা কোনোদিনও কোনো বন্ধুদের সাথে কারোর সাথে অশান্তি বা ঝগড়া করতে দেখেননি। বনগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন যে তিনি 35 বছর পর আবার সন্দীপকে দেখলেন, লাস্ট দেখেছিলেন স্কুলে। তিনি আরো জানান যে উচ্চ পদ, উচ্চ ক্ষমতা যে মানুষকে এতটা নিচে নামিয়ে দিতে পারে তা তিনি ভাবতেও পারেন না। তিনি জানান যে একজন প্রিন্সিপালের কাছে সব সময় স্টুডেন্টরা তার সন্তানের মতোই হওয়া উচিত। আচ্ছা, আপনারা ভেবে দেখুন এবার, মা বাবা তো দূরে থাক, ইনি মানে সন্দীপ ঘোষ একজন শিক্ষক হিসাবেই ব্যর্থ। কেনই বা হবে না তিনি ব্যর্থ? তিনি তো ছোট থেকেই ছিলেন অত্যন্ত আত্মকেন্দ্রিক এবং অত্যন্ত আত্মদাম্ভিক একজন মানুষ। তার স্কুলেরই এক সহপাঠী জানায় যে সন্দীপ ছোট থেকে স্কুলে প্রচুর মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল এবং তিনি অনেক ভালো কবিতা আবৃত্তিও করতে পারত এবং তার জন্য তিনি স্কুল থেকে প্রচুর প্রশংসাও করত। কিন্তু যদি তার কোনো বন্ধু বা অন্য কেউ স্কুলে তার থেকে ভালো কবিতা আবৃত্তি করত এবং তার কারণে স্যারদের থেকে প্রশংসা পেত, তার ফলস্বরূপ তৎক্ষণাৎ তিনি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতেন। আমরা এও জানতে পারি ছোট থেকেই সন্দীপ ঘোষ ছিল অত্যন্ত কম্পিটিটিভ মেজাজের একজন মানসিকতার একজন মানুষ। তার কারণ তার স্কুলের সহপাঠী আমাদের জানায় যে তিনি স্কুলের কোনো বন্ধুদের সাথে পড়াশোনা রিলেটেড কোনো রকম বিষয় শেয়ার তিনি করতেন না। মানে নর্মালি আমরা যেমন করে থাকি, ধরো পরীক্ষার আগে সিলেবাস আলোচনা করা, ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন করা, এগুলো ধারই ধারতেন না ডক্টর সন্দীপ ঘোষ। এছাড়াও যদি কোনো বন্ধু তার বাড়িতে আসতো, তাদের তিনি তার পড়ার ঘরে অব্দি ঢুকতে দিতেন না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ছোট থেকেই মেধাবী হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের মানসিকতাটা ঠিক কি রকম। বুঝতে পারছেন নিশ্চয়ই, আশা করছি। এরপর আসি সন্দীপ ঘোষের অভ্যুত্থানের কথা। মানে সন্দীপ ঘোষ এই যে এখন যে বিতর্কে আছেন, এই এত অব্দি বিতর্কে তিনি কিরকম করে এলেন? 2018 সালে ঠিক যখন থেকে সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল বানানো হলো, ঠিক তখন থেকেই বারবার নাম উঠে আসতে থাকে ডক্টর সন্দীপ ঘোষের। এবং এই ডক্টর সন্দীপ ঘোষের প্রিন্সিপাল পদে সিলেকশন হওয়া নিয়ে তার কলেজেরই এক সহপাঠী জানায় যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং ভাইস প্রিন্সিপাল পদে ডক্টর সন্দীপ ঘোষের এত জলদি সিলেক্ট হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু ভীষণই ডাউটফুল। এবং আমরা এও জানি যে আরজিকর যে প্রিন্সিপালের ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউ লিস্টে সন্দীপ ঘোষের নাম 16 নম্বরে থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষে কিন্তু আরজিকরের প্রিন্সিপাল পদে সিলেক্ট হয়েছিলেন। আর এখানেই সব থেকে ভাবার বিষয়, হ্যাঁ এখানেই সব থেকে বড় ভাবার বিষয় দাঁড়াচ্ছে। তার কলেজের সভাপতি এও জানায় যে তিনি কলেজ জীবনে কোনোদিনও সন্দীপকে কোনো রকম বিতর্কিত আচরণ করতে দেখেননি। তার মতে এই যে অতিরিক্ত ক্ষমতা, এই অতিরিক্ত ক্ষমতাই হচ্ছে সন্দীপের আসল পরিবর্তনের কারণ। আর হ্যাঁ, আপনারাও এখান থেকে ভাবুন যে এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির সূত্রপাতটা ঠিক কোন জায়গায়। এরপর আসি 2023 সালের ফেব্রুয়ারি মাসে। 2023 সালের ফেব্রুয়ারিতে সন্দীপ ঘোষকে প্রমোট করা হলো আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদে এবং ঠিক তখন থেকেই শুরু হয় তার যত ধরনের ফিনান্সিয়াল, প্রফেশনাল ইররেগুলারিটিস এবং বিভিন্ন দুর্নীতিতে তার নাম জড়িয়ে পড়ে এবং তার ফলস্বরূপ খবরের কাগজে বারবার নাম উঠে আসতে থাকে এই ডক্টর সন্দীপ ঘোষের। তৃণমূল ঘনিষ্ঠ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি আরজিকর মেডিকেল কলেজের ভিতরে সবাইকে ধমকিয়ে চমকিয়ে ভয় পাইয়ে রাখতেন এবং আরজিকর মেডিকেল কলেজকে তিনি তার পার্সোনাল প্রপার্টি হিসেবে ইউজ করতেন। এমনকি এও অভিযোগ রয়েছে যে কলেজের ভিতর চলতো তার নিজস্ব লবি। যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা সন্দীপ ঘোষের গুড বুকে থাকতো তাদেরকে তিনি
ক্ষমা করে দিতেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তার বিরুদ্ধে আওয়াজ উঠাতো, তার বিরুদ্ধে প্রতিবাদ করত, তাদের জীবন হয়ে উঠত কিন্তু দুর্বিষহ। এমনটাই কমপ্লেন করেছে আরজি করের ছাত্রছাত্রী সহ ডাক্তাররা, আরজি করের কর্মচারীরা, এমনকি এমন কমপ্লেন জানাচ্ছে তৎকালীন তৃণমূলের মুখপাত্র ডক্টর শান্তনু সেন। ডক্টর সন্দীপ ঘোষ আরজি কর জয়েন করার পর থেকে আরজি করের 350 জনেরও বেশি মেডিকেল স্টুডেন্ট ধর্ণা শুরু করে প্রিন্সিপাল রুমের সামনে। কারণ তাদের দাবি ছিল যে তারা চায় কলেজ স্টুডেন্টস এবং হোস্টেল স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেপারেট কাউন্সিল গঠন করা হোক। এরপর ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2023 সালে এই অভিযোগ ওঠে যে তিনি অভিভাবকদের অনুমতি ছাড়া হাসপাতালে আসা মৃতদেহগুলোকে ডিসেকশন প্র্যাকটিক্যালস অর্থাৎ মেডিকেল পড়াশোনা করতে গেলে ডেড বডি কাটাছেড়া করে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেই পরীক্ষা নিরীক্ষার জন্য তিনি ডেড বডিগুলোকে পাঠিয়ে দিতেন অভিভাবকদের পারমিশন ছাড়া। এর সাথে আরো অভিযোগ আসে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তিনি আরজি কর হসপিটালে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস করছেন, তার সাথে সাথে করছেন টেন্ডার ম্যানিপুলেশন। আসবো সেই ঘটনায় পরে। এবং এই সমস্ত ঘটনা যখন একত্রিত হয়ে সামনে আসে, তখন 31শে মে 2023-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সন্দীপ ঘোষের ট্রান্সফার অর্ডার জারি করে। কোথায় জারি করে? মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। আর ঠিক এই সময় ডক্টর সনদ ঘোষকে নতুন প্রিন্সিপাল হিসেবে পাঠানো হয় আরজি কর মেডিকেল কলেজে। কিন্তু এইখানে আপনারা আবার দেখুন সন্দীপ কতটা প্রভাবশালী, কতটা পাওয়ারফুল, যে ট্রান্সফার অর্ডার জারি হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই ট্রান্সফার অর্ডারটা বাতিল হয়ে যায়, ক্যান্সেল। আর সন্দীপ ঘোষ আবারও আরজি করের প্রিন্সিপালের পদে পুনরায় বহাল তবিয়তে সব মুভিমায় ফিরে আসেন। এরপর আসি 14 জুলাই 2023। 14 জুলাই 2023-এ আরজি করের তৎকালীন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আখতার আলী স্টেট ভিজিলেন্স কমিশন এবং অ্যান্টি করাপশন সেলের কাছে ডক্টর ঘোষের বিরুদ্ধে ভুরি অভিযোগ আনে। সেই অভিযোগের মধ্যে কি ছিল? যে বাইরের প্রতিষ্ঠানে, মানে প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিকে উনি 20% কমিশন নিয়ে টেন্ডার ইস্যু করাচ্ছেন, হাসপাতালের ছাত্রদের ধরে ধরে ফেল করাচ্ছেন, হাসপাতালের ছাত্রদের কাছ থেকে দাবি করছেন মোটা টাকা, অর্থাৎ প্রায় 5 থেকে 8 লাখ টাকা দাবি করতেন তাদের পাস করানোর জন্য। যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা হাসপাতালে তার পা চাটতো না, মানে ডক্টর সন্দীপ ঘোষকে তোষামত করতো না আর কি, তাদেরকে তিনি প্র্যাকটিক্যালে করিয়ে দিতেন ফেল। আপনারা ভাবুন একবার, যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা রিটেন এক্সামে পাচ্ছে 70% বা 80%, তারাই কিনা প্র্যাকটিক্যালে ফেল করতো। হাউ অকওয়ার্ড ইজ দিস? সম্ভব কোনোদিনও? তারা ফেল করতো না, তাদের ফেল করানো হতো কারণ তারা সন্দীপ ঘোষের পা চাটতো না। শুধু এখানেই থেমে থাকেনি, এরপরেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো ভুরি অভিযোগ রয়েছে। জানেন সেগুলো কি? সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট কোনগুলো? বায়োমেডিক্যাল ওয়েস্ট হলো ইউজ করা নিডলস, গ্লাভস কিংবা ইনজেকশনের সিরিঞ্জ, যেগুলো কিনা ওয়ান টাইম ইউজ করা হয়। কেন? কারণ কি এগুলোর মধ্যে দিয়ে যাতে কোনো রকম সংক্রামক ব্যাধি, যেমন ধরুন HIV, এগুলো যাতে ছড়াতে না পারে। আর এই অপদার্থ সন্দীপ ঘোষ এই বায়োমেডিক্যাল ওয়েস্ট গুলোকে কি করতো? চড়া দামে দুজন বাংলাদেশি এজেন্টের কাছে বিক্রি করে দিত, আর সেগুলো হয়তো বাংলাদেশে পাচার। আর উনি এখান থেকে নিতেন মোটা টাকার কাটমানি। আপনারা ভাবুন ইনি কতটা অপদার্থ, কতটা লোভী একটা মানুষ। একটা ডাক্তার কতটা অমানবিক হলে আমাদের মতো সাধারণ মানুষের জীবনকে নিয়ে ছেলেখেলা করতে পারে এভাবে? প্লিজ ভেবে দেখুন, কেন ভাবার সময় হয়েছে। শুধু এখানেই থেমে থাকেনি সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো অভিযোগ আছে যে ইনি এমন অপদার্থ একটি প্রিন্সিপাল, ইনি গেস্ট হাউসে ছাত্রদের মদ সরবরাহ অবধি করতেন। এমনকি ইনি এতটাই টপ লেভেলের দুর্নীতিবাজ, ইনি স্বাস্থ্য ভবন কিংবা কলেজ কাউন্সিলের পারমিশন ছাড়াই হাসপাতালের সরকারি জমি লিজে দিয়ে দিতেন। ভেবে দেখেছেন ইনি কতটা দুর্নীতিবাজ? আর এরকম দুর্নীতিবাজ একজন প্রিন্সিপালকে কিভাবে সরকার প্রিন্সিপালের পদে নিয়োগ করলো? কে নিয়েছিল এর ইন্টারভিউ? প্লিজ একবার ভেবে দেখুন, কারণ সত্যিই ভাবার সময় হয়েছে। আর এইবার আসি সেই নৃশংস মারাত্মক ঘটনায়, যাকে ঘিরে ডক্টর ঘোষ আবার বিতর্কের পাতায় চলে এসেছেন। আমি কথা বলছি 9 আগস্ট 2024-এর। এই দিন সকাল 9:30টায় মৃতদেহ পাওয়া যায় ডাক্তারি স্নাতকোত্তর পড়ুয়া অভয়ার আরজি করের 3rd ফ্লোর চেস্ট ডিপার্টমেন্টের পাশে সেমিনার হল থেকে। মৃতদেহ শনাক্ত করার সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানায় ডক্টর ঘোষকে। সাথে সাথে ফোন যাওয়া সত্ত্বেও কিন্তু ডক্টর ঘোষ 1 ঘন্টা পরে হাসপাতালে এসে পৌঁছায়, যেখানে তার বাড়ি কিন্তু হাসপাতাল থেকে অনেকটাই কাছে। এবং হাসপাতালে এসে ডক্টর ঘোষের উচিত ছিল কি? সাথে সাথে পুলিশকে কল করে FIR লজ করানো, আর তার সাথে সাথে প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলকে নিরাপদ করা।
তা তো তিনি করলেনই না, তিনি উল্টে অভয়ার মা বাবাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেন আর নিজের করতে থাকলেন একের পর এক লাগাতার মিটিং। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে এও জেনে গেছেন যে অভয়ার মা বাবাকে আরজিকর হসপিটাল থেকে কল করে জানানো হয়েছিল। টোটাল 3বার কল গেছিল অভয়ার বাবা মার কাছে। প্রথম 2বার বলা হয়েছিল যে তাদের মেয়ে গুরুতর অসুস্থ, এমার্জেন্সিতে ভর্তি, তারা যেন ইমিডিয়েটলি হাসপাতালে এসে পৌঁছায়। 3 নম্বর বার একজন মহিলা নিজেকে সুপার হিসেবে পরিচিত দিয়ে তাদের বলে যে আমি কল সবার সামনেই করছি এবং আপনাদের মেয়ে সুইসাইড করেছে, আপনারা এই মুহূর্তে হাসপাতালে আসুন। আচ্ছা, আপনারা ভেবে দেখুন একবার, একটা ডাক্তার হওয়া সত্ত্বেও যার এত বছরের অভিজ্ঞতা, ডক্টর সন্দীপ ঘোষ অভয়ার মৃতদেহ দেখে কি একবারও বুঝতে পারলেন না যে এটা কোনো সুইসাইড নয়, এটা একটা মার্ডার কেস? নাকি কোনো সত্যিকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি এটাকে সুইসাইড বলে গা বাঁচিয়ে চলে যাচ্ছিলেন? নাকি এর পিছনে এও থাকতে পারে ডক্টর ঘোষ চাইছিলেনই না যে অভয়ার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হোক? কেন পোস্টমর্টমের জন্য পাঠালে তো সব সত্যি ধরা পড়ে যাবে। যাই হোক, এরপর আরো একটা প্রশ্ন এখানে আসে যে সুইসাইড হোক বা মার্ডার, বডি দেখে তো এটা একদম ওপেন এন্ড শাট কেস যে এটা কোনো ন্যাচারাল ডেথ নয়। তাই ন্যাচারাল ডেথ নয় সেহেতু এর জন্য এফআইআর করা উচিত ছিল। ডক্টর ঘোষ কেন এফআইআর করলেন না? এখানেই শেষ নয়, এরপর আরো আছে। চাপের মুখে পড়ে ডক্টর ঘোষ রাজি হলেন পোস্টমর্টম করার, কিন্তু একজন সরকারি কলেজের প্রিন্সিপাল হওয়ার দরুন ওনার নিশ্চয়ই এটা জানা উচিত যে 2021 সালের নতুন আইন অনুযায়ী আমাদের দেশে পোস্টমর্টমের একটা রুল আছে। সেই রুলটা কি? হোমিসাইড, জেনোসাইড বা যে কোনো ধরনের অ্যাবনর্মাল মৃত্যুর ক্ষেত্রে পোস্টমর্টম সন্ধ্যে 6টার পরে সরকারি হাসপাতালে হবে না। উনি কি জানতেন না একটা প্রিন্সিপাল হওয়ার দরুন? উনি কি এতটাই নির্বোধ? এছাড়াও উনি পোস্টমর্টম তো অবহেলা করালেন, তার সাথে উনি আরো কি করলেন? উনি সেখানেও একটা ঘাপলা করে রেখে দিলেন, 6টার পরে পোস্টমর্টম করালেন। আর এনাদের এতটাই তারা যে এনারা তড়িঘড়ি অভয়ের বডিটাকে নিয়ে গেলেন শ্মশানে। সেখানে অভয়ের আগে 3 জন লাইনে থাকা সত্ত্বেও 3 জনকে টপকে অভয়ের মৃতদেহ চুল্লিতে ঢুকিয়ে কোন রকমে পুড়িয়ে দিলেন, যাতে আর কোনো কিছু বেঁচে না থাকে তাদের এগেনস্টে। কার নির্দেশে করলেন ডক্টর সন্দীপ ঘোষ? কে বসেছিল, কার সাথে কনসাল্ট করছিলেন কি করা উচিত? আর এখানে ক্ষোভে পড়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতাল সহ অন্যান্য ডাক্তাররাও। শুরু হলো আন্দোলন পুরো আরজিকর জুড়ে। ডাক্তাররা আন্দোলনরত হয়ে দাবি করলো ডক্টর ঘোষের অপসারণ। ঠিক এরকম একটা সময় 12ই আগস্ট ডক্টর ঘোষ নিজেকে রিজাইন করলেন প্রিন্সিপালের পদ থেকে, প্রেস কনফারেন্স করে বললেন। এবং এখানে আপনারা দেখুন সন্দীপ ম্যাজিক, ডক্টর ঘোষের রেজিগনেশন দেওয়ার 4 থেকে 5 ঘন্টার মধ্যে তাকে আরেকটা অন্য ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে আবার পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, আপনারা এখানে একটা কথা বলুন, কেউ রেজিগনেশন দিলে, কেউ রিজাইন দিলে, হয় সেই রিজাইন সরকার অ্যাকসেপ্ট করবে অথবা সেই রেজিগনেশন সরকার রিজেক্ট করে দেবে, তাকে তো প্রাইস ট্রান্সফার দেবে না। তাহলে আমি মনে পড়ছে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কেনই বা তাকে দেওয়া হয় প্রাইস ট্রান্সফার, কেনই বা বারবার বেঁচে যান তিনি? অর্থাৎ এই ডক্টর ঘোষ সরকারের কোন গোপন রহস্য, কোন লুকোনো পর্দা ফাঁস করে দেবেন ধরা পড়লে? তাকে ডিমোট করে দিলে কেন? সরকার তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাকে অন্য পদে প্রমোশন দিচ্ছে কেন? আর ঠিক এই কারণেই বারবার আমাদের সন্দেহের তীর ডক্টর ঘোষের দিকেই তেড়ে যাচ্ছে। শুধু এখানেই শেষ নয়, যখন ডক্টর ঘোষ প্রেস কনফারেন্সে নিজের রেজিগনেশনের কথা অ্যানাউন্স করছিলেন, তিনি এতটাই অপদার্থ, তিনি বারবার, একবার না দুবার না 9 বার মৃতার নাম নিলেন। যেখানে আমাদের দেশের আইন অনুযায়ী, অ্যাকর্ডিং টু আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড ল অনুযায়ী, কোন রেপ ভিকটিমের নাম মুখে নেওয়া দণ্ডনীয় অপরাধ, তার জন্য 2 বছর কারাদণ্ড অবধি হতে পারে। এই গাধা ডক্টর সন্দীপ ঘোষ, ইনি এতটাই মূর্খ একজন ডাক্তার, ইনি এটুকুও জানেন না? কি করে এটা সম্ভব হয়? এরপর আসি ডক্টর ঘোষের আরো দুর্নীতির কথায়। তার এই দুর্নীতি, তার এই দুর্ব্যবহার যে তার শুধু কর্মস্থলে সরিয়েছিল তা নয়, তিনি আগে যখন বারাসাতে 2 বছরের জন্য ছিলেন, সেখানকার প্রতিবেশীরাও তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করছে। জানেন তারা কি বলেছেন? তারা জানাচ্ছে যে ডক্টর ঘোষ তার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, তাও কিনা সিজার হওয়ার মাত্র 14 দিনের মাথায়, যার ফলে তার বউয়ের, মানে তার স্ত্রীর পেটের সেলাই ছিঁড়ে ক্ষতবিক্ষত হয়ে এক রক্তারক্তি কাণ্ড হয়েছিল। প্রথমে প্রতিবেশীরা ভেবেছিল যে এটা তাদের পারিবারিক ঘটনা, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা ভেবে তারা এড়িয়ে গেছিল। কিন্তু পরবর্তীকালে ঘটনা এতটা গুরুতর পর্যায়ে পৌঁছায় যে সকল পাড়া প্রতিবেশী মিলে এসে তার বাড়িতে প্রতিবাদ করবে। আপনারা ভাবুন কতটা নির্লজ্জ, কতটা অমানবিক এই ডাক্তার ঘোষ। ইতিমধ্যেই আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডক্টর ঘোষের মেম্বারশিপ ক্যান্সেল করে দিয়েছে, কারণ তার বিরুদ্ধে ফিনান্সিয়াল ইররেগুলারিটিজ এবং রেপ মার্ডার কেসের তদন্ত চলছে। এরপর ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডক্টর ঘোষের এগেনস্টে মানি লন্ডারিং এর কেস করেছে।
আমরা এও জানি যে 25শে অগস্ট সিবিআই ডক্টর ঘোষ সহ মোট 25 জনের বাড়িতে সারাশি তল্লাশি চালিয়েছেন এবং ঠিক তার পরদিন 26শে অগস্ট ডক্টর ঘোষের করা হয়েছে পলিগ্রাফ টেস্ট এবং সেটা করতে দিল্লি থেকে একটা স্পেশাল টিম এসেছিল। আমরা জানি ইতিমধ্যে সিবিআই ডক্টর ঘোষের সাথে মানে ডক্টর ঘোষকে জেরা করেছে প্রায় 130 ঘন্টার ওপর হয়ে গেছে। আমাদের হাতে এখনো কোনো ডেটা নেই, আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা জানি না এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা জড়িত, কেন অভয়াকে এরকম চরম নির্মম ভাবে মারা হলো, আমরা এগুলো জানি না। এখানে আমার আরো প্রশ্ন আছে, এই যে এত অপদার্থ ডক্টর ঘোষ, একে বারবার আমরা দেখছি, আমি ঘটনার মধ্যে দিয়ে আপনাদের বললাম যে বারবার আমরা দেখছি একে প্রাইস ট্রান্সফার দেওয়া হচ্ছে, কখনো ক্যালকাটা মেডিকেল কলেজে, কখনো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। আচ্ছা আপনারা একবার ভেবে দেখুন সরকার কেন একে প্রাইস ট্রান্সফার দিল? এর এগেনস্টে আক্তার আলী কেস করার পরেও এর এগেনস্টে স্টেট ভিজিলেন্স কমিশনে, অ্যান্টি ক্রাইম সেলে এর বিরুদ্ধে কেস থাকা সত্ত্বেও কেন সরকার একে বারবার প্রাইস ট্রান্সফার দিল? ইনি সরকারের কোন গোপন রহস্য জানেন, কোন গোপন রহস্য ফাঁস করে দেবেন? আপনারা বলুন যে ইনি কাটমানি নিত, ফর এন এক্সাম্পল বাংলাদেশে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট উনি ট্রান্সফার করতো কিংবা হসপিটালে যে উনি দুর্নীতি করতো, ফিনান্সিয়াল ইরেগুলারিটিস করতো, সেখান থেকে যে কাটমানি নিত, কাটমানিটা উনি নিত, কিন্তু আসল টাকার অঙ্কটা কোথায় যেত? সেটা কি যেত পার্টি ফান্ডে? এটা ভাবার বিষয় যে এর পিছনে আসল বড় মাথাটা কে। আমরা সবাই চাই দোষীরা যত তাড়াতাড়ি সম্ভব ধরা পড়ুক, তাদের দৃঢ় থেকে দৃঢ়তম শাস্তি হোক। আমরা সবাই চাই একটা দুর্নীতি মুক্ত, একটা ভয় মুক্ত সমাজ গড়ে উঠুক। আশা করি আমার প্রশ্নের সাথে, আমার বক্তব্যের সাথে আপনারা সকলে একমত। প্লিজ একবার ভাবুন, কারণ ভাবার সময় হয়েছে।